প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠানে। দেখছেন এই মুহূর্তের বাংলাদেশ। আমাদের স্টুডিওতে তিনজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন সৌরভ হাসান, জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক। আমাদের সাথে রয়েছেন আফরোজা সোমা, কবি ও প্রাবন্ধিক। আমাদের সাথে আরও রয়েছেন টনি মাইকেল, উন্নয়ন ও মানবাধিকার কর্মী। আমরা এই অনুষ্ঠানে মূলত সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আপনারা জানেন যে এই মুহূর্তে এখন সারা দেশে যে জিনিসটা নিয়ে প্রতিবাদ উঠেছে সেটা হচ্ছে নারীর প্রতি সহিংসতা বা নারী ধর্ষণের ঘটনা। আমরা প্রথমে আফরোজা সোমা আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। এই যে ধর্ষণের ঘটনা ঘটছে, সমাজে ধর্ষণ আগের থেকেই ছিল আপনি জানেন, কিন্তু এখন কি ধর্ষণ আসলে বেড়েছে নাকি ধর্ষণের বিষয়টা বেশি রিপোর্টিং হচ্ছে? এই প্রশ্নটার উত্তর এভাবে বলতে গেলে একটু জটিল, কিন্তু আমরা যদি গত এই কিছুদিনের বর্তমান বাস্তবতা দেখি, যে পরিমাণে রিপোর্ট হচ্ছে তার মানে বাস্তবতা সেই পরিমাণ কিছু না কিছু হলেও বেড়েছে, সেটা তো আপনি বলতেই পারেন। আর এর বাইরের যে আলাপ সেটা তো অনেক লম্বা, হয়তো দশক দশক ধরে আমরা কথা বলতে পারি, কিন্তু সে আলাপ নিশ্চয়ই এই মুহূর্তের জন্য নয়। এটুকু সংক্ষেপে বলা যেতে পারে যে গত কমাসের যত জরিপ রয়েছে, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি সমস্ত কিছু যদি বিবেচনায় নেন, অন্যান্য অপরাধ যেরকম বেড়েছে একই রকমভাবে নারী, যেহেতু এটা আমি সবসময় বলি, গরিবের মধ্যেও গরিব, ছোট লোকের মধ্যেও ছোট লোক, এবং সে ক্ষমতাহীনের মধ্যেও একেবারেই ক্ষমতাহীন। ফলে এরকম একটা যখন আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা খুবই নাজুক সময় যাচ্ছে দেখছি, ফলে যে দুর্বলের মধ্যেও দুর্বল, তার উপরেই নিপীড়ন বেশি হবে, তার উপরেই সুযোগ মানুষ বেশি নিতে চাইবে। এতে তো মানে এটা আর কি নতুন কিছু নয়। মানে এইটাই কি মানে ভবিতব্য আপনি বলছেন যে নতুন কিছু না, এইভাবেই হবে? ভবিতব্য আমি বলিনি, বাস্তবতা বর্তমানটা বললাম। এখন ধরুন আমরা এই যে নারী দিবস পালন করলাম, যেখানে আমরা বলেছি যে এটা এবারের প্রতিপাদ্য ছিল অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার ক্ষমতায়ন। আমরা নারীদের ক্ষমতায়ন দেখেছি, আমাদের দেশের রাজনীতিতে নারীর ক্ষমতায়ন দেখেছি, নারীদের বিভিন্ন অংশগ্রহণ দেখেছি। জুলাই অভ্যুত্থান যদি দেখেন, সেখানে নারীদের অগ্রণী ভূমিকা ছিল। কিন্তু তারপরেও আপনি বলছেন যে এরা ক্ষমতাহীনদেরও ক্ষমতাহীন, মানে আপনার এই দেখুন, এইখানে ব্যাখ্যাটা হচ্ছে এই, আমার দুঃখিত, আমি আমার বইয়ের বিজ্ঞাপন করতে কথাটা বলছি না। জেন্ডার মানে বিশেষ করে নারী এবং গণমাধ্যম নিয়ে আপনি জানেন যে আমি দীর্ঘদিন ধরে কাজ করি এবং আমার একখানে গ্রন্থ রয়েছে। সেই গ্রন্থে আমি একটা থিওরি নিজের মতন করে ফর্মুলেট করার চেষ্টা করেছি, যেই তত্ত্বটার নাম আমি দিয়েছি সংখ্যা লঘু দশা তত্ত্ব, মাইনরিটি সিনড্রোম, যেটাকে আপনি মানে যদি ইংরেজিতে বলতে চান। এই দশাটার মূল অবস্থা হচ্ছে, সংখ্যালঘুরা যে সমাজে থাকে তারা সংখ্যায় কম বলে সংখ্যাগুরুর সমাজে তারা নানান রকমের ভয় ভীতি এর ভেতর দিয়ে যায়, এবং একটা পর্যায়ে যখন ভয় ভীতি প্রবল হয় তারা সেলফ সেন্সরশিপে চলে যায়। আরও নানান বাস্তবতা আছে। কিন্তু নারীর ক্ষেত্রে যেটা হয়েছে, নারী সংখ্যায় বেশি হলেও সে ক্ষমতার দিক থেকে চিরকালই একেবারেই সমাজের তলানিতে তার বাস। ফলে সংখ্যায় লঘু হলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের যে ভয় ভীতি বাস্তবতার ভিতর দিয়ে যেতে হয়, বাস করতে হয়, নারী সংখ্যায় অধিক হয়েও তাকে সে বাস্তবতার ভিতর দিয়ে যেতে হয়। এটা একটা পলিটিক্যাল স্ট্রাগল, এবং এই পলিটিক্যাল বা রাজনৈতিক লড়াইয়ের সঙ্গে আপনার রাষ্ট্র ওতপ্রোতভাবে জড়িত। আপনি যেহেতু এই বিষয়ে আসলেন, আমাকে আর 2 মিনিট সময় দেবেন। আমি আজকের তরতাজা একটা উদাহরণ দেব, এবং আমি আপনাকে অনুরোধ করব, দীপ্ত টিভিকে অনুরোধ করব, আমার এই কথাটা আপনারা যেন কেটে বাদ দিয়ে না দেন। রবি মানে বাংলাদেশ একটা টেলিকম সংস্থা, সে আজকেই যদি দেখেন সোশ্যাল মিডিয়াতে তারা ক্যাম্পেইন শুরু করেছে যে কেমন করে পুরুষকে এই ধর্ষকামী মনোভাব থেকে খানিকটা সরানো যায়। অথচ আমরা কিন্তু বলি যে সর্ষের মধ্যে কেমন করে ভূত থাকে। সে এই ক্যাম্পেইনের মধ্যে কি বলছে জানেন, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি। এই ক্যাম্পেইনের মধ্যে রবি বলছে যে মেয়েদেরকে কি করা যাবে কি করা যাবে না, ছেলেদের আচার আচরণ কি হওয়া উচিত কি হওয়া উচিত না। সেখানে একটা স্ক্রিনশটে বলছে, মানে তারা ডিজিটাল ফটোকার্ড করেছে, 4টা ফটোকার্ডের মধ্যে একটা ফটোকার্ড হচ্ছে তাদের নিরাপত্তা তোমারই দায়িত্ব। মানে একজন বয়োজ্যেষ্ঠ, তিনি সম্ভবত ধরে নিচ্ছি মা, নারী, তার পুত্র বা ছেলে শিশুটিকে বোঝাচ্ছেন তাদের নিরাপত্তা তোমারই দায়িত্ব, মানে বোঝাচ্ছে মেয়েদের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব পুরুষের। এই ধারণাটি সর্বৈব ভুল।
এই নাম নিয়েই তো আজকে যে আপনি মব ভায়োলেন্সের কথা বলছেন, আজকেই আমি এখানে আসবার আগে একটা ভিডিও দেখে এলাম, কয়েকজন যারা গার্ড বিভিন্ন জায়গা থেকে, জনপরিষদ থেকে নারী আর পুরুষ তরুণ তরুণীদেরকে তুলে দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। এখন এই যে আমাদের দেশের পুরুষেরা, তারা তো জন্মমাত্রই অভিভাবক, তারা আইন সূত্রে অভিভাবক, তারা আমাদের দেশের সংস্কৃতি সূত্রে অভিভাবক, এবং এখন একটা এইরকম কর্পোরেট হাউস যে ভালোর মধ্যে নিজে না বোঝার কারণে, বোঝাপড়ার ভুলের কারণে সে পুরুষকে বলছে এই নারীদের নিরাপত্তার দায়িত্ব তোমার না। নারীদের নিরাপত্তার দায়িত্ব কোনো একক পুরুষেরও নয়, কোনো একক নারীরও নয়, এটা রাষ্ট্রের দায়িত্ব। এখন আপনি নারী আর পুরুষে এই ভাগ বিভাজনে যাওয়ার দরকার কি? আপনার সংবিধান তো নারী এবং পুরুষকে একটা নির্ধারিত অধিকার দিয়েছে। নারী আর পুরুষের বেসিক হিউম্যান রাইটসে কিন্তু কোনো ফারাক নাই। ফলে যখন একজন মানুষের তার বেসিক হিউম্যান রাইটস ভায়োলেটেড হয়, সেইখানে তার নিরাপত্তার দায়িত্ব পুরুষের না শুধু। এবং এই নাম নিয়ে যখন মব ভায়োলেন্স হবে, যখন নীতি পুলিশই হবে, ওই যে মোহাম্মদপুরে যে ঘটনাটা, লালমাটিয়ায় যে ঘটনাটা ঘটলো, দুটো মেয়ের ধূমপানের ঘটনাকে কেন্দ্র করে একজন পুরুষ গিয়ে তিনি অভিভাবক হয়ে সামনে দাঁড়ালেন, তুমি তো এটা করতে পারো না, এটা সমাজের জন্য খারাপ, তাই তো? এখন তিনি কোন সূত্রে অভিভাবক হয়ে বসে রয়েছেন? তিনি অভিভাবক হয়ে বসে রয়েছেন এই ধরনের আমাদের যে সমাজের যে মনস্তত্ত্ব সেইভাবে। ফলে আমি আপনাকে বলবো যে দেখুন, আমাদের এই যে বললেন যে এটা কি চলতেই থাকবে, এটা যদি আপনি চলতে দিতে না চান, এরকম কথা বলা চালাতে হবে এবং এইগুলো চিহ্নিত করতে হবে। অনেক ধন্যবাদ সোহরাব হাসান। আপনি এটাকে কিভাবে দেখেন? একটা সমাজে অপরাধ ঘটতেই পারে এবং অপরাধ ঘটলে সেটার প্রতিকার পাওয়া বা প্রতিকার করা রাষ্ট্রের দায়িত্ব, এবং এটার জন্য আইন আছে। কিন্তু আপনি কোথায় গলদ দেখেন এই সমাজে? আমরা কি এরকম সমাজ চেয়েছিলাম? এই সমাজে বারবার কেন এই ধরনের অপরাধ ঘটছে, বিশেষ করে নারীর প্রতি সহিংসতা? ধন্যবাদ আপনাকে এবং আফরোজা সোমা এবং টনি মাইকেলকে শুভেচ্ছা। এটা হচ্ছে যে আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে আইন কানুন নীতি মূল্যবোধ কোনো কিছুই কাজ করছে না। জবরদস্তি হচ্ছে একমাত্র প্রতিকার, একমাত্র সমাধান। এবং সেভাবেই পুরুষতান্ত্রিক সমাজ, যেটি আফরোজা সোমা এতক্ষণ ব্যাখ্যা করলেন, সেখানে নারী হচ্ছে অধস্থান। তিনি সবচেয়ে সুবিধাভোগী পরিবারের সদস্য হন, আর সবচেয়ে কম সুবিধাভোগী পরিবারের সদস্য হন, তাকে অধস্থান ভাবা হয়। আমাদের সমাজ যে মূল্যবোধের উপর দাঁড়িয়ে আছে, সেই মূল্যবোধ হচ্ছে বৈষম্যপূর্ণ, নারীর প্রতি বৈষম্যপূর্ণ, সামাজিকভাবে বৈষম্যের শিকার, ধর্মীয়ভাবে বৈষম্যের শিকার, রাষ্ট্রীয়ভাবে তো বটেই। আমরা একটা বৈষম্যবিরোধী আন্দোলন করে গত জুলাই আগস্টে যে আন্দোলন হলো, তার মূল কথা ছিল বৈষম্যের বিরুদ্ধে। আমরা বিজয় অর্জন করলাম। কিন্তু যে মেয়েরা সেখানে অগ্রণী ভূমিকা পালন করলো সেই মধ্যরাতে, তারাই কিন্তু আন্দোলনটার তুঙ্গে নিয়ে গেল। কিন্তু পরবর্তীকালে কিন্তু তাদের খুবই কম, আর এখন তাদের সরব পদচারণা দেখি না। সামাজিকভাবে আমাদের অনেকগুলো অন্ধত্ব, অনেকগুলো বদ্ধ ধারণা, অনেকগুলো কুসংস্কার, সেটা ধর্মের নামে, সামাজিক রীতির নামে। এ কারণেই কে কোন পোশাক পরবে সেটা আমরা সবক দেই, আমরা ঠিক করে দেই। কে কি খাবেন, কোথায় কে সিগারেট খাবেন না। একটা ছেলের সিগারেট খাওয়াকে আমরা অন্যায় মনে করি না, কিন্তু একটা মেয়ের সিগারেট খাওয়াকে অন্যায় মনে করি। এটি হচ্ছে সামাজিক যে দৃষ্টিভঙ্গির বিষয়। এক্ষেত্রে রাষ্ট্রের যে দায়িত্ব হচ্ছে আইন, মানে নারী পুরুষের সমান অধিকার আমাদের সংবিধানে আছে, আন্তর্জাতিক মানবাধিকার সনদে আছে, পৃথিবীর সব আইনেই আছে। সে আইনটা প্রয়োগ করা, আইনটা মেনে চলা, যে মানবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু আমরা সাম্প্রতিক ঘটনাবলিতে দেখেছি উল্টো ঘটনা। সেটা লালমাটিয়ার 2 তরুণীর হেনস্থার কথা বলি, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর কথা বলি, সেখানে কিন্তু তাদেরকে এক ধরনের সামাজিকভাবেই অপদস্থ করা হচ্ছে। যে মেয়েটি মামলা করেছে সে মেয়েটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, বা তিনি সব যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। আর যিনি হেনস্থা করেছেন তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। আমরা আসলে কি ধরনের রাষ্ট্র চাই? আমরা বৈষম্য বিরোধী রাষ্ট্র চাই, আমরা ন্যায়পরায়ণ রাষ্ট্র চাই, আমরা সমতাভিত্তিক রাষ্ট্র চাই, আমরা মানবিক রাষ্ট্র চাই কিনা? আমরা যদি পুরুষভিত্তিক রাষ্ট্র করি তাহলে তো নারী অধস্থান থাকবেই। আর যদি আমরা সত্যি একটা
একটা সামাজিক মূল্যবোধ তৈরি করতে পারি, একটি আধুনিক উন্নত মূল্যবোধ, যেখানে কেউ কারো অধস্থান থাকবে না, কেউ কারো উপর খবরদারি করবে না, জবরদস্তি করবে না। টনি মাইকেল বলতেছিলেন যে শুধু যেখানে অনেক ধর্মকে ব্যবহার করা হয়, রোজার মাস অবশ্যই প্রতিটি নাগরিকের এর প্রতি সম্মান দেখানো, কিন্তু আপনি জবরদস্তি করে এটা দেখাতে পারেন। জি, আমি টনি মাইকেল, আপনি উন্নয়ন কর্মী এবং দীর্ঘদিন ধরে বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন নিয়ে কাজ করছেন। তো বাংলাদেশে কিন্তু অনেক এনজিও এই মানবাধিকার নিয়ে কাজ করছে, যাতে নারীর প্রতি বৈষম্য যাতে কমে, সমাজে যাতে একটা সাম্য বিরাজ করে, এর জন্য কাজ করে। আপনিও সেখানে আছেন, কিন্তু আমাদের কোথায় গলদ, মানে কমিউনিকেশনটা কি আসলে হলো না, নাকি মানে সমস্যাটা কোথায়? ধন্যবাদ আকাশ ভাই এবং দীপ্ত টেলিভিশনকে আমার সুযোগ দেওয়ার জন্য। খুবই সময় উপযোগী একটা প্রশ্ন করেছেন, কোথায় আমরা গলদ করেছি, কোথায় ভুল করেছি। তো এই জায়গাতে আসলে যেমন প্রথম প্রশ্ন যেটা আপনি সোমা আপার কাছে করেছেন, যে আসলে ধর্ষণ বেড়ে গেল কোথায়, কেন, কি হলো। তো আমাদের এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তাকিয়ে আমাদের সবচাইতে বড় যেটা দ্বিমুখিতা বা হিপোক্রেসির কথা যদি বলি, তাহলে আমাদের একটা বড় হিপোক্রেসি হচ্ছে যখনই আমরা নারীর প্রতি সহিংসতার বিষয় বা নারী অধিকারের বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছি, বা নারী অধিকারের বিষয়কে সামনে রেখে কোনো একটা পার্টিকুলার টপিককে এক্সাম্পল ক্রিয়েট করার চেষ্টা করেছি, সব সময় সেটা রাষ্ট্র বলেন, সেটা মানে সিভিল সোসাইটি বলেন, সবারই একটা সেফ ডিফেন্স অথবা কমফোর্ট জোনে অপারেট করার টেন্ডেন্সি লক্ষ্য করা গেছে। এই কারণে বাংলাদেশে আসলে ওই অর্থে আমরা কিন্তু খুব একটা আগাতে পারিনি। যেমন ধরেন প্রথম প্রশ্ন, যে আমাদের কি কোনো গবেষণা আছে যে কেন বাংলাদেশে, যেখানে এত বেশি রিলিজিয়াস প্র্যাকটিশনার রয়েছে, ইসলাম চর্চার কথা যদি বলি, এত মসজিদের শহর বা মসজিদের দেশ, হ্যাঁ, মানুষ ধর্মভীরু, এই সোসাইটিতে বা অন্যান্য যে মাইনরিটি যে ধর্মগুলোও রয়েছে, অর্থাৎ ধর্মভীরু মানুষের দেশ, তাহলে সেই দেশে কেন কোনো একটা পার্টিকুলার সময়ে দেখা গেল যে ধর্ষণ হঠাৎ করে বেড়ে গেল? একটা কথা উত্তর তো সৌরভ ভাইরা বলেছেন, যে আইন প্রণয়নকারী সংস্থার যে অনুপস্থিতি, সেটা তার মানে হচ্ছে যে এখন যে কোনো ক্রাইম করার জন্য সবচেয়ে কমফোর্ট জোন, কাজেই আমার ভেতরের যে ইনস্টিংক্ট সেটাকে আমি এখন বের করে আনতে পারি, রাইট? এখন কোনো গবেষণা আছে যে কেন একটা 55 বছর 60 বছর বয়সের পুরুষের একটা 8 বছর বয়সের একটা শিশুকে ধর্ষণ করতে ইচ্ছা করে? আমাদের অনেক ধরনের হাইপোথিসিস একসময় আমরা কাজ করেছি, যে পোশাক বোধহয় একটা বিষয়, হ্যাঁ, নারীর পোশাক নিয়ে আমরা অনেক কথা শুনেছি গত 10 বছর 15 বছর 20 বছরে, যে নারীর পোশাক, যেখান থেকে আমরা হিজাব এবং বোরখার প্রচলন, নারীকে নিরাপত্তা দেবে কিনা, এই কনভারসেশন শেষ। এই কনভারসেশন করার টাইম এখন নয়। আমরা দেখেছি যে কি পরিমাণ হিজাব করার পরেও বা বোরখা মেনটেন করার পরেও নারীরা কীভাবে ধর্ষণের শিকার হয়েছে। কাজেই এটাকে যদি আমরা বিহেভিয়ারাল প্যাটার্ন থেকে হিসাব করি, সেই বিহেভিয়ারাল প্যাটার্ন করার জন্য যেই রিসার্চ, অর্থাৎ এমন যদি হতো যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ধর্ষকরা আটক রয়েছে, অধিকাংশ ধর্ষক আসলে বেল পেয়ে, তারা জামিনে তারা মুক্তি পেয়ে তারা সমাজে ফেরত যায়। অধিকাংশ ক্ষেত্রেই সামাজিকভাবে সালিশ ব্যবস্থাপনার মাধ্যমে এই কেসগুলোকে রিজলভ করার চেষ্টা করা হয়। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে এখনও পর্যন্ত প্রায় 6,500 নারী নির্যাতন কেস পেন্ডিং, যেগুলোর কোনোটার আমরা সমাধান করতে পারিনি। 2018-19 সনের দিকে আমরা 2 ফিঙ্গার্স যে ইনভেস্টিগেশন, এটাকে আমরা কিন্তু রহিত করার চেষ্টা করেছি, যে বাদ দেওয়ার করা হয়েছে, এবং আইন সেটাকে করেছে যে হ্যাঁ, এখন আর ওই লেভেলের রিগোরাস ইনভেস্টিগেশন দরকার নেই, যে হ্যাঁ, ধর্ষণের আলামত ঠিকমতো পাওয়া গেল কি না, তারপরে হচ্ছে আদালতে দাঁড়িয়ে ধর্ষিতাকে তার পুরো কনসিকোয়েন্সেস বর্ণনা করতে হতে পারবে কিনা, কাউকে প্রত্যক্ষদর্শী থাকতে হবে কিনা, এই অনেক জায়গা থেকে পেরিয়ে এসে সর্বোচ্চ শাস্তির বিধান, মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে, এটাও পর্যন্ত কিন্তু আমরা কিন্তু অর্জন করেছি, ওইভাবে বলতে গেলে প্রশাসনিক প্রাতিষ্ঠানিকভাবে। কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা কি দেখতে পারি যে আমাদের প্র্যাকটিস লেভেলে আমরা কোথায় আছি? আপনি আচরণ যদি চিন্তা করার কথা, মানুষের আচরণ বা দৃষ্টিভঙ্গি কিভাবে তৈরি হয়, আচরণ তৈরি করার পেছনে মানুষের মনস্তাত্ত্বিক জগতে যে বিষয়গুলো কাজ করে, তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে সে যখন দেখে কিছু হয় না। আপনি রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেলে 50 টাকা জরিমানা, এটা লেখা আছে,
কিন্তু আমরা যে কোনো মানুষ আমরা জানি যে এটার কোনো এক্সিকিউশন হবে না। কাজে ওই আইন বানাতে যে এফোর্ট দেওয়া হোক না কেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার। কিন্তু যখনই এটা নারীর প্রতি ব্যবহার করা হয় তখন কিন্তু দেখবেন হাফ অফ দ্য পার্সন সোশ্যাল মিডিয়া তারা বলবে সিগারেট খাওয়া তো খারাপ, কেন তারা সিগারেট খাইলো, রাইট? অর্থাৎ আমাদের কিন্তু টেন্ডেন্সি আছে অ্যাভয়েড করার। যখনই আমি দেখছি যে আমার ধর্মীয় অনুভূতির জায়গায় অথবা আমার ওই জায়গাতে এটাকে নিয়ে যাওয়া চ্যালেঞ্জ করে দেওয়া হচ্ছে নারীর অধিকার নিয়ে, তখন আমরা কিন্তু গেট অ্যাওয়ে খুঁজি অলওয়েজ। মেয়েটা ওখানে গেল কেন, মেয়েটা এই কথা বললো কেন, মেয়েটা এটা, এই যে গেট অ্যাওয়ে, এই গেট অ্যাওয়ে কিন্তু এখনকার কনটেক্সট না। এটা গত 30 বছর 20 বছর ধরে আমরা যারা কাজ করছি আমরা অলওয়েজ দেখেছি একটা কিছুকে বাইপাস করার জন্য আমাদের একটা লজিক দরকার হয় এবং ওই লজিকটা সামনে চলে আসে, রাইট? এবং সেই লজিক কিন্তু শুধু পুরুষদের দেওয়া লজিক নয়, শুধু রিলিজিয়াস মানুষদের দেওয়া লজিক নয়, এখানে সবাই অংশগ্রহণ করে এই লজিকে। কেন করলো, কেন গেল, এই যে রবির একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আমরা জানি না যে আমাদের মনস্তাত্ত্বিক জগতে আমাদের ওভারঅল কমিউনিকেশন, ভিজুয়াল মিডিয়াতে আমি যা দেখছি সেগুলো নিয়ে হয়তো পরে একটু আলাপ করব, বাট আপাত দৃষ্টিতে আমি বলবো আমরা কিন্তু আসলে সোশ্যাল চেঞ্জের জন্য, ওই ন্যারেটিভ ডেভেলপ করার জন্য তেমন কোনো শক্তিশালী উদ্যোগ নিতে পারিনি। এই ব্যর্থতা আছে। হ্যাঁ, ব্যর্থতা আছে। কেন পারেনি সেটা নিয়ে আমরা একটা আলোচনা করবো। আপনাদের সময় আইনের প্রসঙ্গ যেটা আসছে, অনেকে বলছে যে আমি যেটা শুরুতে বলছিলাম যে অপরাধ যাতে না হয় সেজন্যই তো আইন করা হয়। একটা জিনিস খেয়াল করেছেন, যখনই এই ধরনের কোনো ঘটনা হয়, আপনি রাষ্ট্রের কথা বলছেন, রাষ্ট্রের তো দায়িত্ব, রাষ্ট্র তখন কি করে, একটু নড়ে চড়ে বসে কিছু একটা বলে যে আমরা এটা করতে। যেমন আজকের যে নিউজটা আপনার সাথে শেয়ার করি, বলছে যে আইন উপদেষ্টা বলছেন যে আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। কোথায়? যে ধর্ষণের মামলায় তদন্ত হবে 15 দিনে, আর বিচার 90 দিনের মধ্যে করতে হবে। এই উদ্যোগ নাকি নেওয়া হবে বলা হয়েছে। টনি মাইকেল যেটা বলেছেন যে আইনের তো অনেক সংশোধন হয়ে একটা পর্যায়ে এসেছে, কিন্তু সেটার বাস্তবায়ন কি আছে? আপনি কি বলবেন, এই জায়গায় কি শুধু আইন দ্বারা কি সম্ভব, নাকি অন্য অন্য দিকেও নজর দিতে হবে? বাংলাদেশের আইন হচ্ছে আমাদের দেশের প্রবাদ, যেটা আছে কাজীর গরু, কিতাবে আছে বাস্তবে নাই। অর্থাৎ আমাদের কিতাবে বহু ভালো ভালো কথা সত্যিকার অর্থেই লেখা রয়েছে এবং আর কোনো আইন কানুনে যাওয়ার দরকার নেই। আমাদের সংবিধানের দিকে যদি তাকান, এখানে অনেক কথা সত্যিকার অর্থেই মানুষকে নারী পুরুষ বা অপরাপর লিঙ্গের কথা বা অপরাপর ধর্মের কথা আলাদাভাবে চিহ্নিত না করে শুধু মানুষ হিসেবে, নাগরিক হিসেবে মর্যাদা নিশ্চিত করবার জন্য অনেক কথা কিন্তু ধারা উপধারা দেওয়া রয়েছে। কিন্তু যখন হরণ করা হয় তখন আপনি সেটাকে যখন ঠেকানোর কথা বলবেন, তার মানে আপনাকে এক্সিকিউট করতে হবে কাউকে না কাউকে দিয়ে। যে আইন আপনি করেছেন সেই আইনটা বাস্তবায়ন করতে হবে, প্রয়োগ করতে হবে। এখন প্রয়োগ করতে গেলে আপনি যখন দেখবেন ধর্মের নামে, সমাজের নামে, রাজনৈতিক প্রভাবের নামে, প্রতিপত্তির নামে, মবের নামে আপনি ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়ের মতো একটা পরিস্থিতি তৈরি করে ফেলছেন, সেই সমাজে আইন কানুন সকল কথা ওই কাজীর গরু হয়ে থাকবে, কিতাবে থাকবে, বাস্তবে আপনি পাবেন না। বাস্তবে এই সংকট থেকে উত্তরণের জন্য প্রধানত আপনার প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। এখন রাষ্ট্রকে আপনি যদি সহজ কথায় বিচার করেন, রাষ্ট্র হচ্ছে কি একটা সমিতির মতো। এই রাষ্ট্রের সকল নাগরিক বা সকল জনতা মিলে তারা সিদ্ধান্ত নেয় যে আমরা এই রাষ্ট্রটাকে চালানোর জন্য এইভাবে চালাতে চাই, এই আমাদের ব্যবস্থা, এটা চালানোর জন্য বছর ওয়ারি, সেটা 2 বছর 4 বছর, আমাদের রাষ্ট্রের ধরা যাক 5 বছর ওয়ারি, যে আমরা আসেন একজন প্রধান কর্তা, তিনি প্রধানমন্ত্রী, এখন তিনি সিএ, ঠিক আছে, অন্তর্বর্তীকালীন। তাদের একটা সদিচ্ছার প্রয়োজন। যারা রাষ্ট্রটা চালান তারা মিলে ঠিক করবেন যে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে, কোনো ক্ষেত্রেই ছাড় দেওয়ার কথা না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে প্রায়োরিটি সেট করতে হয়, মানে অগ্রাধিকার নিশ্চিত করতে হয়। তাহলে অগ্রাধিকারে যদি থাকে যে আমরা ধর্ষণ এবং নারী নির্যাতন যে নামেই হোক না কেন, সে যদি আমার দলের পকেটের লোক হয়, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নিশ্চিত করব। এই সদিচ্ছা যখন আপনি এটা ঘোষণা দিবেন এবং রেডিয়েট করবেন আপনার চারিপাশে, আপনার দলে, পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে, আইন বিচার সকল ক্ষেত্রে এবং সমাজের মধ্যে, আপনি যখন 2টা 5টা 10টা ঘটনা নিশ্চিত করে ফেলবেন, তখন সেটা আর বারে বারে প্রতিধ্বনিত হবে না বা এটা বারবার ঘটতে থাকবে না। কারণ কি জানেন, সব কিছুই কিন্তু সমাজে ঘটে। আমরা সহজ উদাহরণ দিই, একটা লাউ গাছ বাড়ার জন্য আপনি কি করেন, নিচে একটা মাচা পেতে দেন। সমাজে আপনার বলে দিতে হয় না অপরাধ করো, আপনি শুধু যখন অপরাধ হতে থাকে
চুপ থাকবেন অথবা আইনের লোক হয়ে এলিবাই দিবেন। যেমন আমরা গতকালকে দেখলাম একজন আইনের লোক বললেন, আপনারা যারা ঈদে বাড়িতে যাবেন নিজ দায়িত্বে বাড়ির নিশ্চয়তা কি সিকিউরিটি নিশ্চিত করে যাবেন। কেমন? তারপরে বিবিসির সঙ্গে আমাদের রাষ্ট্রের যিনি প্রধান তিনি সাক্ষাৎকারে বললেন যে না আইন তো মানে অপরাধ তো খুব একটা বাড়েনি দেখছি, ও তো আগেও ছিল এখনও রয়েছে। তো এই যে কথাগুলো, বা একজন কোনো একটা অনাচার করলেন, নিজে ডাকাতি করতে যাবেন, কিন্তু ডাকাতিটাকে নাম দিলেন একটা মব নিয়ে, যে ওই বাড়িতে তো চোর রয়েছে, আমরা চোর ধরতে যাচ্ছি। চোর ধরা কি তোমার কাজ? বা ওইখানে দুইজন নারী, তারা হয়তো সেক্স ওয়ার্কার, কথার কথা, তারা নিজেদের যৌনতা বিক্রি করে খান। এখন তারা তাদের যৌনতা বিক্রি করে খাওয়াতে যদি আপনার মনে হয় এটা একটা সোশ্যাল নুইসেন্স হচ্ছে, ঠিক আছে, খুবই ভালো। সেই সোশ্যাল নুইসেন্সের জন্য আপনি কি তাকে গিয়ে শারীরিকভাবে প্রহার করতে পারেন? তাকে হত্যার জন্য হুমকি দিতে পারেন? তাকে বেইজ্জতি করতে পারেন? আপনার কাজ হচ্ছে আপনি পুলিশের কাছে যাবেন, নুইসেন্সের জন্য আইনের ধারা রয়েছে, পুলিশকে অবগত করবেন, পুলিশ এলে তাকে পুলিশের কাছে দিয়ে দেবেন, সোপর্দ করবেন। আপনি কি নিজের হাতে গিয়ে আইন তুলে নিতে পারবেন? আমি পারবো? আমরা কেউ সেটা পারবো না। এখন এই দৃষ্টান্তগুলো স্থাপন করা কার দায়িত্ব? আপনার, আমার? যে বলবে নাগরিকের কিছু দায়িত্ব রয়েছে, আপনি বুঝবেন সে আসলে এখানে ফাঁকি মারতে চাইছে, সে আপনাকে বাইপাস দেখাচ্ছে, কারণ সে আসল দায়িত্ব থেকে নিজের পিঠ টান দিচ্ছে। ফলে এখানে প্রধানত রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র যদি তার শারীরিক ভঙ্গি সঠিকভাবে দেখায়, পুলিশ দেখবেন নড়ে চড়ে বসবে। পুলিশের সঙ্গে এখন তো বাইরে আর্মি রয়েছে, যৌথ বাহিনী রয়েছে, এত লোক থাকতেও ঘরে ঘরে ধর্ষণ হচ্ছে, রাস্তাঘাটে চুরি, ডাকাতি, রাহাজানি, নির্যাতন, নিপীড়ন হয়েই চলেছে। কেন? কারণ সদিচ্ছার অভাব। চোর সেটা বুঝতে পারছে, যে জন্য সাধু জেগে থেকেও কোনো লাভ হচ্ছে না। জি, সোহরাব হাসান আপনাদের সময় যেটা বললো যে একটা লাউয়ের যে তরতর করে বেড়ে ওঠার জন্য যে লাউয়ের মাছা, এই যে অপরাধ বাড়ার জন্য যে একটা মাচা তৈরি করা হয়েছে, সেই মাচাটা ভাঙার জন্য যে রাষ্ট্রের অ্যাক্টিভ প্রেজেন্ট দরকার বা সোচ্চার হওয়া দরকার, সেইটা কতটা আছে আপনি মনে করছেন? আর রাজনৈতিক সদিচ্ছার কথা বলছেন, এটাতে আজকে বা কালকের ঘটনাটা, এটা দীর্ঘদিনের বিষয়। আমরা বিভিন্ন সময় যারা রাজনীতি করেন বা ক্ষমতায় আসেন, তারা এই দিকে কি যথেষ্ট নজর দেয় বলে আপনার মনে হয়? না, দিলে তো এই অবস্থা হয় না। তবে আইন প্রয়োগকারী এবং আইন রচনাকারীর চেয়েও কিন্তু মানে এদের সঙ্গে সমাজেরও একটা দায়িত্ব আছে। আমাদের সমাজে তো শুধু আইনের উপর ভিত্তি করে না, কতগুলো সামাজিক মূল্যবোধ, কতগুলো নীতি, নৈতিকতা, আদর্শ। এই যে আমাদের অনেকগুলো নারী নির্যাতন বিরোধী আইন আছে, শিশু নির্যাতন বিরোধী আইন আছে। একটা হচ্ছে আইনটা প্রয়োগ করা হয়, শাস্তির মাত্রা যত বাড়ানো হয় বিচার তত কমে যায়, মানে বিচারের সংখ্যা, শাস্তি পাওয়ার সংখ্যা, অপরাধীর শাস্তি পাওয়ার সংখ্যা। প্রথমত একটা গবেষণায় এসেছিল যে মাত্র 3% মামলায় অপরাধীরা শাস্তি পান, আর 97% বেকসুর খালাস হয়ে যায়। কিভাবে হয়? এই যে আইনের ফাঁক ফোকর, এবং আইন আমাদের এখানে ন্যায় বিচার পাওয়াটা খুবই দুঃসাধ্য। এক হচ্ছে অর্থের কারণে, সামাজিক প্রতিপত্তি ইত্যাদির কারণে, এবং এক্ষেত্রে বড় একটা যারা টুল হিসাবে ব্যবহৃত হয় সেটা তদন্তকারী কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা। তাদেরকে নানাভাবে প্রভাবিত করা হয়। 5 আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের সময় এক ধরনের প্রভাব বিস্তার করেছিল, রাজনৈতিক। পরবর্তীকালে আওয়ামী লীগ চলে যাওয়ার পর আরেকটি প্রভাব সৃষ্টিকারী জনমণ্ডলী কিন্তু এসেছে, যারা বলছে যে তারা যেটা বলবে এটাই আইন। যখন সমাজে এই ঘটনা ঘটে, এবং আপনি দেখেছেন যে এই নারী নিগ্রহের বাইরেও অনেকগুলো মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে, যেমন বাড়ি দখল, কারো অফিস দখল, কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল, এবং সেক্ষেত্রে সরকার প্রায় নীরব, এবং অনেক ক্ষেত্রে এটা হতে দেওয়ার পর বিবৃতি দেওয়া হয়েছে। আমি মনে করি সার্বিকভাবে আমরা একটা অকার্যকর রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি। সেক্ষেত্রে নারীর নিরাপত্তা দেয়া খুবই কঠিন। হ্যাঁ, তারপরও যে একেবারে আশার কিছু নেই তা না, তারপরও আশার সঞ্চার হয় এ কারণে, এই যে অন্য ঘটনায় যাই ঘটুক, মাগুরার ঘটনার পর, এই শিশুটি ধর্ষণ হওয়ার পর সারা দেশে কিন্তু এর প্রতিবাদ হয়েছে, বিক্ষোভ হয়েছে, মানুষের মধ্যে এক ধরনের জাগরণ লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু আমাদের ভরসা করার জায়গা। আর যেটা বলছেন যে আমাদের সমাজটা তো
ধীরে ধীরে সামনে এগোনোর কথা, কিন্তু আমরা এগোতে পারিনি। এটা হচ্ছে এক ধরনের কি বলে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, আইনানুগভাবে, আইনি সমাজে সেখানে তো একজন যে কেউ আইন হাতে তুলে নিতে সাহস পায় না, কিন্তু আমাদের এখানে আইন হাতে তুলে নেয়। সেটি রাষ্ট্র কী বলে, রাজনৈতিক প্রভাবে, সামাজিক প্রভাবে এবং প্রশাসনিক প্রভাবের কারণে, যে কারণে আপনি ধরেন প্রশাসনিক প্রভাব নাকি প্রশাসনের নির্লিপ্ততা? প্রভাব, নির্লিপ্ততা এবং অসাধুতা, এই তিনটি যখন মিলে যায় তখন আর আইন কার্যকর কাজ করে না। জি, আপনার কাছে আবার আসবো। টনি মাইকেল, যে জিনিসটা আপনি বলা শুরু করেছিলেন ওই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাই। সেটা হলো, আমরা এই যে এই রিসেন্ট ঘটনাগুলো যদি দেখি, সেটা আপনি দেখবেন যে মব ভায়োলেন্স বলেন বা নারীর প্রতি যে নীতি পুলিশিং বলেন, এক শ্রেণীর মানুষ যাদের একটা রিলিজিয়াস আইডেন্টিটি আছে, সেটা একটা দিক। কিন্তু সমাজ যে একটা প্রসঙ্গ তুলেছে যে আমরা নারীকে আসলে কীভাবে উপস্থাপন করছি আমাদের টেলিভিশনে, সিনেমায় অথবা বিজ্ঞাপনে, সেটা কি কোনো ফ্যাক্টর হয়ে কাজ করছে? অবশ্যই, মানে মব নিয়ে ছোট্ট করে একটু তার আগে বলে নিই আর কি। সেটা হচ্ছে যে আমরা ওই যে ছোটোবেলায় একটা বাগধারা প্রবাদ প্রবচন পড়তাম না, যে খাল কেটে কুমির আনা। তো এখন আমাদের যেটা হয়েছে, খাল কাটা হয়েছে, কুমির তো এসেছে, অ্যানাকন্ডাও এসেছে। এখন আমরা যখন প্রথমে খাল কেটেছি ভাবলাম যে এখানে এটা হবে। দেখেন আমাদের গত 7 মাসের, আমি মব নিয়ে একটু ছোট করে এই কারণে বলছি যে আমরা দেখলাম যে ছাত্ররা পরীক্ষা দেবে না, মব হচ্ছে। আমরা দেখলাম অটো পাস, মব। সো আমরা এই যে রাষ্ট্রের যে মুখ বন্ধ থাকা বা নির্লিপ্ততা, এই নির্লিপ্ততাটা কিন্তু আসলে শুরু হয়েছে এক জায়গা থেকে, বা তাদের কাছে সারেন্ডার করে দেওয়া। হ্যাঁ, সারেন্ডার করে দেওয়া। সো এখন আমরা কিন্তু ওই ছাত্রদেরকে এটা করতে, এখন আমরা দেখতেছি আরো অনেক ধরনের জনতা, অনেক নাম দেওয়া হচ্ছে না, তৌহিদি জনতা, এই জনতা, বিভিন্ন প্যাটার্ন। অ্যানাকন্ডা কিন্তু প্রথমে কিন্তু পানি এসেছে, মাছ এসেছে, তারপর কুমির, এখন আমরা যেটা আসতেছে কন্ট্রোলের বাইরে। কারণ আমরা জানি না যে কে কোন পার্সপেক্টিভ, কোন কোন ন্যারেটিভ কে কোথায় ব্যবহার করবে, রাইট? এবং এটাও ঠিক যে আমরা কিন্তু, এটা সত্যি যে আইনের প্রয়োগ যদি না থাকে ক্রাইম বাড়বে, কিন্তু তার মানে এই যে ভায়োলেন্স, এটা কিন্তু আবার নতুন নয়। বরং আমি বলবো যেটা, সেটা হচ্ছে যখন কানুন, আইনের প্রয়োগ খুব শক্তিশালী থাকে, তখন ভায়োলেন্সটাকে কন্ট্রোলের মধ্যে রাখার একটা টেন্ডেন্সি থাকে, মানুষের একটা ভীতি থাকে। যে প্রশ্ন আপনি করেছেন, নাও এখন কোশ্চেন হচ্ছে যে এই আচরণ, দেখুন আমি আবারও 8 বছরের মাগুরার এই মেয়েটির এই ঘটনাটাকে যদি রেফার করি, তাহলে আপনি দেখেন যে ছেলে তার বাবাকে তুলে দিচ্ছে তার স্ত্রীর ছোট বোনকে রেপ করার জন্য, যার বয়স 8 বছর। আপনি এই দৃশ্যপটটাকে সিনেম্যাটিক ওয়েতে কল্পনা করেন, এই দৃশ্য। তাহলে এই যে সোসাইটি, এই সোসাইটি, আমি যদি বলি সোসাইটি বলতে শুধু শহরকে সোসাইটি ইংরেজি শব্দ বলে বুঝলে কিন্তু হবে না। আপনি আমার গ্রামীণ সমাজের ভেতরের আকরে যদি প্রবেশ করেন, তাহলে মনস্তাত্ত্বিক জগতে যদি প্রবেশ করেন, এই একই দেশে, এই একই সমাজ ব্যবস্থায়, এই একটু আগে আমরা সেক্স ওয়ার্কারের কথা বলেছি, এই সেক্স ওয়ার্কার নিষিদ্ধ, এই সেক্স ওয়ার্কারকে মারতে হবে, এটা করতে হবে, সেই একই জায়গাতে আবার কিন্তু এইরকম 50 ঊর্ধ্ব মানুষের যৌন লিপ্সাকে পূর্ণ করার জন্য শিশুদেরকে ভিকটিম হতে হবে, তরুণ কিশোরীদেরকে ভিকটিম হতে হবে। এবং এটা আমরা আজকে থেকে দেখছি না, এটা চিরায়তভাবে চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি সত্যি যদি আমরা একটা সচেতন, সেন্সিটিভ সিভিল সোসাইটির মানুষ হওয়ার চেষ্টা করি, তাহলে আপনি যেটা বলেছেন যে আমরা কি আসলে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির সেই ন্যারেটিভটাকে আমি ডেভেলপ করতে পারছি? আমি যদি আমার যোগাযোগের জায়গা থেকে চিন্তা করি যে একটা কালচার, রাইট, তাহলে একটা কালচারাল জায়গা থেকে আমি যদি এটাকে দেখার চেষ্টা করি, আমার সিনেমায় আমি নারীকে কিভাবে উপস্থাপন করেছি, আমার সিনেমায় আমি নায়ককে কিভাবে উপস্থাপন করেছি, আমার নায়ক হবে দুষ্কৃতিকারী, মাস্তান, আমার নায়ক নিজে করবে ভায়োলেন্স, এবং সেই ভায়োলেন্স থেকে হবে প্রেম, হ্যাঁ, নায়িকার সাথে। কাজেই আমাদের দেশে আমরা আজকে স্বাধীনতার 53-54 বছর পেরিয়ে গেছে, আমরা কিন্তু আমাদের কন্টেন্টের জায়গায় আমরা কখনোই আমরা ওইভাবে ভাবিনি। কেন আমরা ভুলে গেছি যে কেন সিনেমার জন্য বোর্ড আছে, সেন্সর বোর্ড আসলে কি দেখার কথা, কি দেখে? সে দেখে যে রাষ্ট্র গঠনে বা কালচারাল ডাইমেনশন তৈরি করাতে আমার এই কন্টেন্ট কি প্রভাব রাখবে। খেয়াল করে দেখবেন যে আমাদের বিজ্ঞাপনে আমরা নারীকে কিভাবে ব্যবহার করি। হুমায়ুন আজাদের একটা প্রবাদ প্রবচন আছে, সেটা হচ্ছে যে বিজ্ঞাপনের পরে ক্রেতা আসলে পণ্যকে কিনে ব্যবহার
করার চেয়ে পণ্যকে কিনে ব্যবহার করতে বেশি আগ্রহ বোধ করে, এমনভাবে আমরা আসলে আমাদের প্রোডাক্টকে লঞ্চ করি। কাজেই এই জায়গাগুলোকে যে আমাদের মনস্তাত্ত্বিক জগতে একটা শেপ তৈরি করে, এটা আমরা আসলে ধরতে পারি না। আমরা ভুলে যাই যে আমাদের কন্টেন্ট যেটা বারংবার আমার চোখের সামনে আসছে, সোশ্যাল মিডিয়াতে বারবার আমার চোখের সামনে আসছে, সেটা আমাকে ন্যারেটিভ তৈরি করতে সাহায্য করে। পাশাপাশি কি, পাশাপাশি রয়েছে আরেকটা স্ট্রং, ওটাকে উস্কে দিয়ে, সেটা হচ্ছে আমরা যেই অনলাইনে, আমরা ইউটিউবে, ফেসবুকে আমরা যেই রিলিজিয়াস ন্যারেটিভগুলো দেখতে পাই, যেটা ওই নারীকে পণ্য হিসেবে দেখার জন্য আরেকটা বড় এমফেসিস। এখন প্রশ্ন হচ্ছে, এই সবগুলো আমরা এক্সিস্ট করে দিচ্ছি, পণ্যকে ব্যবহার করার জায়গাটা আমার ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডের একটা চাপ, সেটাকে আমি খুব হাস্যোজ্জ্বল দৃষ্টিতে মেনে নেওয়ার চেষ্টা করি। আর সন্ধ্যা রাতের ওয়াজ এবং সন্ধ্যা রাতের যে রিলিজিয়াস কন্টেন্ট, সেটার কাউন্টারে তো কোনো কন্টেন্ট নেই, সেটার কাউন্টারে তো কোনো ন্যারেটিভ নেই। আমি যদি বলি যে আজকে যারা মব করছে, আমাদের দেশে পজিটিভ মব যারা করার কথা, মানে ধরেন এই মবের কাউন্টার আর একটা মব কেউ গিয়ে দাঁড়াবে, রাইট? একটা মেয়ে তার ওড়না ঠিক মতো দিতে পারছে না বলে যদি মব হয়ে যায়, একটা মেয়ে সিগারেট খাচ্ছে বলে যদি মব হয়ে যায়, তাহলে একজন ধর্ষক তার বিচার নিশ্চিত করার জন্য কি মব হয়েছে? কাজেই মব কিন্তু পারপাসিভ এবং বায়াসড, খেয়াল করে দেখেন, এবং বায়াস টু ক্রিটিক্যালি আমার সংস্কৃতিকে, আমার কালচারকে, যেটা তৈরি করতে শুধু উন্নয়ন কর্মী হিসেবে নয়, এই রাষ্ট্রেরই অনেক বছর লেগেছে। আজকে আমরা যদি আমাদের গার্মেন্টস কর্মী, আমরা কি ধরতে পারছি যে এটার অর্থনৈতিক প্রভাব কোন দিকে যাবে ভবিষ্যতে? না। কাজে আপনি যেটা বলেছেন যে আচরণ পরিবর্তন বা সামাজিক দৃষ্টিভঙ্গি তৈরি করার পেছনে আমরা কেউ কারো দায় এড়াতে পারি না, মিডিয়া কোনোভাবে তার দায় এড়াতে পারে না। আমাদের এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আমরা যে বিপণন প্রক্রিয়াকে চালু করেছি, সেটা কোনোভাবে তার দায় এড়াতে পারে না। শুধু এককভাবে একটা গোষ্ঠীকে পয়েন্ট আউট করার কোনো সুযোগই নেই। যে আপনার যে সভা, আপনি বিজ্ঞাপন নিয়েও কাজ করেছেন, আপনি এই বিষয়ে আপনি কি বলবেন? বিশেষ করে যে ন্যারেটিভ এবং কাউন্টার ন্যারেটিভ তৈরি করার যে বিষয়, আমাদের যদি সামনে আমাদের যদি আমরা সোশ্যাল মিডিয়ায় যদি খুলি, সেখানে যদি এক ধরনের এক ধরনের ন্যারেটিভ থাকে, তারপর আমাদের বিজ্ঞাপনে যদি থাকে, নাটকে থাকে, সিনেমায় থাকে, সাংস্কৃতিক অঙ্গনে থাকে, তো মাইন্ডসেটই তো ওইভাবে তৈরি হবে। রাইট মাইন্ডসেট আমি যদি বলি তৈরি করার জন্যে ন্যারেটিভ তো লাগবে, কিন্তু আমরা তো একই ধরনের ন্যারেটিভ দেখে দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছি। এখানে আমি তার আগে স্পষ্ট করে একটা কথা বলে নিই। আপনি যদি পৃথিবীর অপর রাষ্ট্রগুলোর কথা দেখেন, নর্ডিক কান্ট্রিগুলোর কথা দেখেন, ইউরোপ আমেরিকার কথা দেখেন, সেখানে কে কাকে কিভাবে উপস্থাপন করলো সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমরা যখন জেন্ডার নিয়ে স্টাডি করি, আমরা যখন আইডেন্টিটি কেমন করে ক্রিয়েট করা হয়, পরিচয়ের নির্মাণের যে রাজনীতি, পরিচয় নির্মাণের রাজনীতির পিছনে যে ন্যারেটিভের ভয়াবহ ভূমিকা, সেগুলো একটা দিকে। কিন্তু আরেকটা দিকে যেটা চলে এসছে, সেটা হচ্ছে এই যে নীতি পুলিশি ইন দ্য নেম অফ সার্টিফিকেশন, মানে তোমাকে সিনেমার ছাড়পত্র দেওয়া হবে মর্মে যে রাজনীতি আর নীতি পুলিশি, এবং তোমার দেশের পুলিশকে তুমি কোন ভূমিকায় দেখাতে পারবা, কোন ভূমিকায় দেখাতে পারবা না। সে অলওয়েজ সচ্চরিত্রবান হইতে হবে, তার কখনোই তিনি চুরি ডাকাতি বা এ সমস্ত কোনো কিছুকে সমর্থন দেন, বা তোমার দেশের হুজুর মোল্লাদেরকে কখনো কিভাবে তুমি দেখাতে পারবা, কিভাবে দেখাতে পারবা না, বা আর্মিকে কিভাবে দেখাতে পারবা, কিভাবে দেখাতে পারবা না, নারীকে কিভাবে দেখাতে পারবা, কিভাবে দেখাতে পারবা না। এই জিনিসগুলো একই রকম নীতি পুলিশের যে ব্যাপক স্পেকট্রাম, এই স্পেকট্রামেরই অন্য আরেকটা ইয়েতে থাকে এই নীতি পুলিশিগুলো, এগুলোও নীতি পুলিশি। ফলে সিনেমার নামে সার্টিফিকেশান, এটা ওটা, বা কোনটা ছাড়পত্র পাবে না, এটা যদি অ্যাডাল্ট হয় আপনি 7+, 8+, 10+, 18+ করতে পারেন, কিন্তু এই নীতি পুলিশের ধারে কাছে আমি নাই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, কেন আমি পশ্চিমা রাষ্ট্রগুলো বা ইউরোপ আমেরিকার কথা টেনে আনলাম, সে সমস্ত দেশে আপনি কি পড়ে যাচ্ছেন, এমনকি নোট বিজ্ঞাপন পাবলিক স্পেসেও দিচ্ছে। তার মানে এই না কেউ গিয়ে ধর্ষণ করছে, কারণ এই যে মনস্তত্ত্ব, তুমি ওখানে একজন কাউকে দেখা গেলেই, পাবে গেলেই, একজন ছোট কাপড় পরা আছে বলেই তুমি তাকে ধরে ফেলতে পারা, বা তুমি কাম বোধ করেছো বলে তাকে গিয়ে আক্রমণ করা, এই ভাবনাটাই তার মনের মধ্যে আসবে না। কন্টেন্টের জরুরত রয়েছে, কন্টেন্টকে দেখার জরুরত আছে, কিন্তু তার চেয়েও বেশি জরুরত আপনার সমাজের মনস্তত্ত্ব। এখন সেইখানে আপনি যে ন্যারেটিভ এবং অল দিস সেগুলো বললেন, এখানে আমি একটা কথা বলি, আমাদের দেশে এখন সমাজটা হয়ে গেছে কি, জোর যার মুল্লুক তার, মগের মুল্লুক। জঙ্গলের আইন কি? বাঘ
বা সিংহ, তাকে আমরা সকল গল্পে কেন শ্রেষ্ঠ বলি? তার জোর বেশি। এখন আমাদের সমাজে মব, আপনি গেলেই মব ক্রিয়েট করেন, ব্যাস সমস্ত কিছু আপনার পক্ষে। এবং এইখানে আমরা যদি নারীর কথা আসি, নারীকে ক্ষমতায়িত করা হয়েছে, এই আইডিয়াটা অ্যাবসলিউটলি ভুল। আমি রিপিট করছি, যদি কেউ বলে নারীকে ক্ষমতায়িত করতে হবে, আমরা নারীকে ক্ষমতায়িত করেছি, এটা একটা বাকওয়াজি আলাপ। কাউকে আপনার ক্ষমতায়িত করার দরকার নাই। আপনার সংবিধান নারী পুরুষ উভয়কেই সমান নাগরিক হিসেবে মর্যাদা দিয়েছে, তো স্বীকার করেছে, তো কবুল করেছে না সংবিধান, স্বীকৃতি দিয়েছে। তো তাহলে আপনার নাগরিক দুজনে স্কুলে যাবে, আপনার পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান হোক। আপনি কন্যা শিশুকে বলে আলাদা প্রেম করার দরকার নাই। আলাদা প্রেম মানে আপনি তাকে কর্নার করছেন। আপনি দেখবেন যদি কন্যা শিশুটার পিরিয়ড হয়, তার যেন কষ্ট না হয়। কন্যা শিশুটাকে কন্যা শিশু বলে তাকে যেন সম্পত্তি থেকে বাইরে বের করে না দেয়, তাকে যেন পিটিয়ে বাড়ি থেকে বের করে না দেয়। এবং আপনি যে এই সমাজের কথা বলছেন যে পুরুষতান্ত্রিক সমাজ, এই পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু শুধু নারীর ক্ষতি করে না, পুরুষেরও একই রকমভাবে ক্ষতি করে। এবং পুরুষতান্ত্রিক এই সমাজ শুধু পুরুষকে একভাবে বন্দি করে তা না, নারীকেও আরেকভাবে বন্দি করে। এই জন্যই আমি বলবো যে ক্ষমতায়িত করা, এই যে শব্দগুলো, এটা চেঞ্জ করতে হবে। এবং আপনি যে ন্যারেটিভের কথা বললেন, এইখানে ন্যারেটিভের ভূমিকা, আমি যেখানে রবির কথা বললাম, রবির এইখানে, রবি একটা এত বড় কর্পোরেট সংস্থা, তার ভূমিকা আছে। আমি এখানে সৌরভ ভাই আছে, বিনয়ের সাথে প্রথম আলোর গতকালকের ঘটনাটা একটু মনে করাই, প্লিজ আমাকে 30 সেকেন্ড সময় দেন। কালকে গেল নারী দিবস, প্রথম আলো খুবই ইতিবাচকভাবে তারা একটা পাতা করলো, নারীর অধিকার কেমন হওয়া উচিত, কোন কোন অধিকারে মনোযোগ দেওয়া উচিত। কিন্তু করতে গিয়ে তারা কি করেছে জানেন? আমি এগুলো নিয়ে আমার ওই বইটাতে অনেক লেখা আছে। সর্ষের মধ্যে কেমন করে ভূত থাকে, ক্যাম্পেইনের মধ্যে, সারা পৃথিবীতে অনেক গবেষণা আছে, ক্যাম্পেইনের মধ্যে কেমন করে ভূত ঢুকে থাকে, ভুল বাক্য, ভুল শব্দবন্ধ যায়। প্রথম আলো কি করেছে, গতকালকে তারা একটা গোল টেবিল বৈঠকের তারা একটা এক পাতা সুন্দর করে দিয়েছে। ইট ওয়াজ রিয়েলি গুড, খুব ভালো একটা উদ্যোগ। কিন্তু ভালোর মধ্যে মন্দটা কোথায় জানেন? যারা ডিসিশন নেয় তারাই তো বোঝে না, তাদের সেই আন্ডারস্ট্যান্ডিংটা নাই জেন্ডার লিটারেসি নিয়ে। তারা মনে করে আমি সাংবাদিকতা বুঝি মানেই আমি জেন্ডার বুঝি। সত্যিকার অর্থে বিষয়টা তা নয়। ওইখানে আপনি নিয়ে আসছেন কারা? সকলেই নারী। তার মানে আপনার বোঝাপড়া অনুযায়ী জেন্ডার ইস্যুটা হচ্ছে নারীদের বিষয়। এখানে নারী পাতা মানে আপনি 5 নম্বর পাতায় খবরটা ভরে দিয়েছেন। এইখানে পুরুষের, নীতির, রাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নাই। এই বাকওয়াজি বা আমাদের এই বোকামো বা আমাদের না বোঝাগুলাকে আগে কবুল করতে হবে যে আমি বুঝি নাই, তাহলে আপনি এখান থেকে উত্তরণ পাবেন, নইলে পাবেন না। আচ্ছা, সৌরভ হাসান, আপনি একটু বলবেন যে আসলে জেন্ডার বিষয়ের আপনাদের সময়ের কথা যেটা মনে হলো, জেন্ডার বিষয়ে তো আমাদের আসলে জ্ঞানের অভাব আছে। জ্ঞানের অভাব আছে, দৃষ্টিভঙ্গির পক্ষপাত আছে, স্বৈরতান্ত্রিক মানসিকতা আছে। এবং আমরা একটা সভ্য সমাজ চাই কিনা, যেখানে ওই যে কেউ কাউকে ক্ষমতায়ন করবে না, সবাই ক্ষমতায়িত থাকবে, নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে, জাতিগোষ্ঠী নির্বিশেষে, ভাষা নির্বিশেষে। কিন্তু আমরা সবসময় ওই যে নারী পুরুষ, আমার যে সংখ্যায় নারীর সংখ্যা বেশি, কিন্তু ক্ষমতাটা কার কাছে? ক্ষমতাটা তো পুরুষের কাছে। এই যে সমাজে এত এত অপরাধ সংগঠিত হচ্ছে, ধর্ষণ থেকে শুরু করে হত্যা, ডাকাতি, খুন, ছিনতাই, মানে কারা করছে? বেশিরভাগ কি, হয়তো 90% পুরুষ দ্বারা সংগঠিত হচ্ছে। অর্থাৎ ক্ষমতাটা তার হাতে। পেশি শক্তি ব্যবহার, যে সমাজে পেশি শক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়, মূল্য দেওয়া হয়, সেই সমাজে অপরাধ কমবে না। সেই সমাজ নারী সবসময় মানে অধস্থান থেকে যায় বা তার নিগ্রহের শিকার হতে হয়। যে বিষয়টা হচ্ছে যে দৃষ্টিভঙ্গি, অবশ্যই প্রথম আলো ওই আমি ঠিক আপনাদের সমাজ যেটা বলছে, হয়তো ওটা নারীর দৃষ্টিভঙ্গিটাই তুলে ধরার ছিল, যে পাতাটা, অথবা যারা এই গোল টেবিলে আয়োজন করেছে সেটি অবশ্যই এটা ব্যাখ্যা দেওয়া উচিত প্রথম আলোর পক্ষ থেকে। আর কিন্তু সার্বিকভাবে আমাদের এই যে দৃষ্টিভঙ্গির সমস্যা, আইন প্রয়োগের সমস্যা, আইন প্রণয়নের সমস্যা। আমরা আইন প্রণয়নের শাস্তি বাড়িয়ে দিয়েছি, কিন্তু শাস্তি প্রয়োগ করছি না, শাস্তি বাস্তবায়ন করছি না।
আর দ্বিতীয় হচ্ছে যে এই যে সামাজিক যেসব মাধ্যম আছে, সেখানে নারীকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে, নারীকে উপস্থাপন করা হচ্ছে এক ধরনের আমরা যে ভোগবাদী সমাজের যে আকাঙ্ক্ষা সেটি বা যে প্রতিচ্ছবি সেটি সেভাবেই দেখানো হচ্ছে। সুতরাং এক ধরনের নারী এই তাকে সামনে তুলতে যেও কিন্তু সে প্রান্তিক হয়ে যায়। অনেক ধন্যবাদ। আমরা শেষ করব, এক ধরনের শেষ পর্যায়ে চলে আসছে। আমি আপনাকে আরেক মিনিট সময় দেবো। আমি তিনজনের কাছে এক মিনিট করে বলবো, একদম শেষ করতে হবে। টনি, মাইকেল, আপনি যদি বলেন এটা কনক্লুশন, তাহলে আমরা একটা কনক্লুশন, এই যে ডিসকাশন করলাম একটা কনক্লুশনে তো আসতে হবে। আমাদের আসলে করণীয় কি, এক মিনিটে? আমার মনে হয় যে আমরা সারাদিন মানে এই সময়টা, পুরো সময়টা আমার মনে হয় যে আলোচনাটা আমরা করলাম, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি নিজে উন্নয়নের মানুষ এবং ওনার যে বই উনি লিখেছেন যে 3 zeros, তো ওইটার সাথে উজ্জ্বল একটা জিরো সেটা হচ্ছে যে জিরো ভায়োলেন্স আমাদের দেশে এবং নারীর প্রতি এবং ক্ষমতায়নের যে জায়গা থেকে। আমার মনে হয় যে এটা আমাদের দেশ এমন এক রাষ্ট্রে পরিণত হয়েছে যেখানে রাষ্ট্রের প্রধান যদি একটা বিষয়ে খুব বেশি সিনসিয়ার না হন তাহলে আসলে ওই দেশে ওই বিষয়টা অর্জিত হয় না। এবং এখানে পলিটিক্যাল কমিটমেন্টের থেকেও বড় হচ্ছে যিনি রাষ্ট্রের ক্ষমতার পরিচালনায় আছেন তার পার্সোনাল লেভেলের কমিটমেন্ট, তার পার্সোনাল লেভেলের ডেমনস্ট্রেশন। এটা আমরা অতীতেও দেখেছি বিভিন্ন সময়। কাজে আমি মনে করি সেটা হচ্ছে যে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে আকাশ ভাই, এবং সেই দৃষ্টান্ত স্থাপন করার জন্য আমরা সঠিক সময়ে দাঁড়িয়েছি। কি, এই যে মাগুরায় 8 বছরের শিশুটিকে ধর্ষণ করা হয়েছে, তার আসামি 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এই মামলা আগামী 15 দিনের মধ্যে কমপ্লিট করে ঈদের আগে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। পুরো দেশবাসী দেখুক যে না, সংস্কার সত্যিকার অর্থে আমরা শুরু করেছি, এইখান থেকে সংস্কার শুরু করেছি যে আমরা 20 দিনের মধ্যে আমরা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করেছি এই মাগুরার 8 বছরের এই ধর্ষণের শিকার হওয়া এই শিশুটির যে 2 জন ধর্ষক তাদেরকে। আমি নিশ্চিত এই আমাদের বর্তমানে আমাদের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন উনি উন্নয়নের মানুষ, উনি দৃঢ়, উনি অত্যন্ত শক্তিশালী মানুষ, এবং সেই সঙ্গে আমাদের মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি উপদেষ্টা রয়েছেন উনি অত্যন্ত স্ট্রংলি রিয়্যাক্ট করেছেন। আমরা টেলিভিশনে সবাই দেখেছি, আমরা দেখতে চাই এটার এক্সিকিউশন। এইটা যদি হয় সেখান থেকে আসলে সত্যিকারের সংস্কার এবং সত্যিকারের রাষ্ট্র গঠন প্রস্তুত হতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সময় আপনাকে দিয়ে আলোচনা শেষ করব, আমি তার আগে আপনাকে 1 মিনিট সময় দিতে চাই। কি করণীয়? আইনের শাসন, এবং আইনের শাসনের বিরুদ্ধে যারা থাকবে, অর্থাৎ আইন ভঙ্গকারীকে শাস্তির মুখোমুখি করা, এক্ষেত্রে কোনো রকম ছাড় না দেওয়া, আর যারা আইন হাতে তুলে নিয়েছে তাদেরকে যাতে আইন কোনোভাবেই হাতে তুলে না নিতে পারে। যেসব মবের ঘটনা ঘটেছে, মব তো হচ্ছে একটা কী বলে উচ্ছৃঙ্খলতা, এবং আমরা এটা বলি যে জন উচ্ছৃঙ্খলতা না, এটা হচ্ছে সংঘবদ্ধ একটা কী বলে সহিংসতা। তো সহিংসতা তো কোনো রাষ্ট্র অনুমোদন করতে পারে না। আর একইভাবে রাষ্ট্রকে যেমন এগিয়ে আসতে সামাজিক আমাদের যে টেবুগুলো আছে, যে মতান্ধতা আছে, যে মন্দ রীতি আছে, যে দৃষ্টিভঙ্গি আছে, তার থেকে বেরিয়ে আসা। আপনার সময় আমাদের যে কটা কাজ অতি জরুরি ভিত্তিতে করা দরকার, রাষ্ট্র যারা পরিচালনা করছেন, এই মুহূর্তে যারা রাষ্ট্রের পরিচালনায় ক্ষমতা কাঠামোর মধ্যে রয়েছেন, তাদের একটা স্পষ্ট একটা ঘোষণা দেবেন। এবং এই জেস্টারটা আমাদের যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা তাদের নিজস্ব জায়গা থেকে তারা 1 সপ্তাহের মধ্যে 3 দিনের মধ্যে তারা একটা ভূমিকা তারা দেখান আমাদেরকে, এবং তারা একটা রোডম্যাপ দেখান আমাদেরকে যে রাষ্ট্র যখন অকার্যকর হয়, রাষ্ট্রের ক্ষমতায় যারা রয়েছেন তারা যদি কাজ না করেন, তাহলে তারা কেমন করে রাজনৈতিক ক্ষমতায় না থাকলেও রাজনৈতিক দলগুলো তারা কেমন করে এই অবস্থা থেকে দেশকে, দেশের মানুষকে, দেশের নারীকে মুক্তি দিতে চায়, তারা সেটার একটা রোডম্যাপ দিবেন। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে যেই 2 গোত্রে রয়েছে তারা হচ্ছেন নাগরিক সমাজ। তারা যখন পথে ঘাটে দিনে রাতে তারা যখন সোচ্চার হবেন, তারা যখন ক্রমাগত সেন্স করতে থাকবেন, ক্রমাগত আওয়াজ তুলতে থাকবেন, এই আওয়াজে না রাষ্ট্র ভয় পেয়ে যাবে। মানে রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা বোবা কালা হয়ে থাকতে চান, কিন্তু নাগরিক সমাজ যখন রাজপথ কাঁপিয়ে
কথা বলতে থাকবে, তাদের ভিতরে ভয় ঢুকে যাবে, ফলে নিজের গদি বাঁচানোর জন্য তারা রাষ্ট্রের নাগরিকের আওয়াজ কানে তুলতে বাধ্য হবে। এবং এর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন সাংবাদিকেরা। আপনারা আজকে থেকে কালকে থেকে একটা কাউন্টডাউন শুরু করুন যে আজকে বাংলাদেশে ধর্ষণের ঘটনা ঘটেছে, এতগুলো নারী নিপীড়নের ঘটনা ঘটেছে, এতগুলো মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে, এতগুলো একটানা 10, 20, 30, 90 দিন করতে থাকেন, রাষ্ট্র পাগল হয়ে যাবে। পত্রিকার প্রথম পাতায় আপনারা এক কলামে নিউজ করতে থাকেন যে আজকের নারী নিপীড়নের ঘটনা, 90 দিন চালিয়ে দেখেন, রাষ্ট্র পাগল হয়ে যাবে এবং এটা হবে রাষ্ট্রের 1 নম্বর প্রায়োরিটি। জি, অনেক ধন্যবাদ সোহরাব হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আফরোজা সোমা, আপনাকে অনেক ধন্যবাদ। টনি, মাইকেল, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন।